হ্যালো। হ্যালো হ্যালো আপনি এখানে বিরাট গোলমাল আছে। হ্যাঁ, তুমি তো সবসময়ই বিশাল সমস্যা তৈরি করো। হ্যাঁ, বলো তো এবার কি হয়েছে? আসলে আমি বাবার সঙ্গে একটা অ্যান্টিক শপে এসেছিলাম, তো এখানে একটা মুক্তার মূর্তি পড়ে ভেঙে গেছে, আর এখন এরা সবাই টাকা চাইছে। তো কি হয়েছে? এখন এরা 30 লাখ টাকা চাইছে। কি? 30 লাখ? আর সেটা একটা মূর্তির জন্য? হ্যাঁ, আমি কিছুই বুঝতে পারছি না। গৌতম, তুমি কি সিরিয়াস? তুমি সারাদিন বাড়িতে বসে থাকো, বিনা পয়সায় খাও, তাতেও তোমার মন ভরে না, আবার আমার জন্য নতুন নতুন সমস্যা তৈরি করো। বলো তো, এত অল্প সময়ের মধ্যে আমি 30 লাখ কোথা থেকে আনবো? 30 লাখ? কথাটা শুনেই যেন অবনীর পায়ের নিচে মাটি সরে গেল। অবনীর রাগের সামনে গৌতম কিছুই বলতে পারল না। জানো কি, তুমি সমস্যা তৈরি করতে অভ্যস্ত হয়ে গেছো। এবার আমি তোমাকে সাহায্য করব না। এই সমস্যা তুমি নিজেই তৈরি করেছো, এবার নিজেই সমাধান করো। কিন্তু অবনী, আজ গৌতম আর অবনীর বিয়ের 3 বছর পূর্ণ হলো, কিন্তু গৌতম এখনও অবনীর বাড়িতেই থাকে একজন হাউস হাজব্যান্ড হিসাবে, যেখানে তার অবস্থান প্রায় একজন কাজের লোকের মতো। কখনো সানসার শাড়ি ইস্ত্রি করা, কখনো অবনীর গাড়ি পরিষ্কার করা, রান্না থেকে শুরু করে ঘর পরিষ্কার, সব দায়িত্বই তার কাঁধে। একই সময়ে অবনী মাঝে মাঝেই নিজের স্বামীকে এই অবস্থায় দেখে খুব বিরক্ত হয়ে যেত, কারণ পুরো পরিবারের আর্থিক দায়িত্ব একাই তার কাঁধে ছিল। কিন্তু অবনী, এই মূর্তিটা বাবা ভেঙেছেন, এতে আমার দোষ কি? তুমি আমাকে একটা সুযোগও দিলে না বোঝানোর। আমার কথা শেষ হওয়ার আগেই ফোন কেটে দিলে। কি হলো মিস্টার? 1 ঘন্টা হয়ে গেছে, এখনো পর্যন্ত না টাকা এসেছে, না কেউ আপনাকে সাহায্য করতে রাজি। তার উপর ওই বৃদ্ধ লোকটা দোকান থেকে পালানোর চেষ্টা করছিল। ভালো হয়েছে গার্ডরা দেখে ফেলেছে। দেখুন মিস্টার, এখন 2টো বাজে। যদি বিকেল 5টার মধ্যে এই অ্যান্টিক মূর্তির টাকা না দেন, তাহলে আমি পুলিশ ডাকবো আর এই বৃদ্ধ লোকটাকে গ্রেপ্তার করাবো। আমি কি বললাম বুঝেছেন? হ্যাঁ, শুধু 2 মিনিট দিন। ঠিক আছে, আমরা কিছু একটা ব্যবস্থা করব। পাপাজি, এরা টাকা না দিলে আমাদের ছাড়বে না। কিন্তু আমি জেলে যেতে চাই না। কিছু করো, আমার জায়গায় তুমিই জেলে চলে যাও। যাই হোক, আমার পরিবার তো 3 বছর ধরে তোমাকে খাওয়াচ্ছে, এতটুকু তো করতে পারো। ড্যাডি, আমি জেলে যেতাম, কিন্তু এরা খুব কড়া, এভাবে ছাড়বে না। ম্যানেজার যেভাবে আমাকে হুমকি দিয়ে গেল দেখোনি? তাহলে ওদের টাকা দিয়ে দাও। আমাকে 30 লাখ দিতে হবে, আমার পকেটে 30 পয়সাও নেই। আমি রোজগার করি না, খরচের জন্য আপনি আমাকে টাকা দেয়। আমার না চাকরি আছে না টাকা, কিভাবে দেব? তাহলে আপনিকে ফোন করো। করেছি, পুরো কথা শোনার আগেই ফোন কেটে দিয়েছে। তুমি একেবারেই অকেজো জামাই, পুরোপুরি অকেজো। আমার মেয়েকে নিজের কথা বোঝাতেও পারো না। ফোন করো ওকে, আমি কথা বলবো। তুমি কি পাগল? কাজের সময় আমাকে ডিস্টার্ব না করতে বলেছিলাম, আবার ফোন করেছো? সোনা, ড্যাডি কথা বলছে। ড্যাড? হ্যাঁ সোনা, তোমার সাহায্য দরকার। আমি একটা মূর্তি ভেঙে ফেলেছি, আর এরা টাকা চাইছে। না দিলে আমাকে জেলে পাঠাবে। কিন্তু ড্যাড, আপনি কেন? এটা তো গৌতমের ভুল, তাহলে আপনি কেন? আসলে মূর্তিটা আমি ভেঙেছি, ছবি তুলছিলাম, দেখতে দেখতে ভুল করে হাত লেগে যায়, মূর্তিটা পড়ে ভেঙে যায়। ড্যাড, আপনি তো জানেনই গৌতম বাড়িতে কত সমস্যা তৈরি করেছে, আর এখন আপনিও আমার জীবনে নতুন সমস্যা নিয়ে আসছেন। কিন্তু মা, যাই হোক, বলুন আপনি কোথায় আছেন, আমি মাকে নিয়ে আসছি। আমরা অ্যান্টিক শপে আছি, মাধবনগর। ঠিক আছে, সেখানেই থাকুন, আমি এক্ষুনি আসছি। অবনী এক বিশাল সমস্যার মুখোমুখি হয়েছিল, আর সেখান থেকে বের হওয়া তার পক্ষে সহজ ছিল না। আসলে অবনীর বাবা অনিল সিং যোধপুরের এক ধনী পরিবারের মানুষ ছিলেন, কিন্তু অনিলের মা গায়ত্রী দেবী সবসময় গৌতম আর অবনীর বিয়ের বিরুদ্ধে ছিলেন। 3 বছর আগে পুষ্কারে অবনীর দাদু হিম্মত আগরওয়াল আর গৌতমের দেখা হয়। তিনি গৌতমকে চিনেছিলেন এবং নিজের প্রিয় নাতনি অবনীর জন্য তাকেই স্বামী হিসেবে বেছে নিয়েছিলেন।
আভনি তার দাদুকে খুব ভালোবাসত এবং তার কোনো কথাই অগ্রাহ্য করতে পারত না। কিন্তু বিয়ের কিছুদিন পরই হিম্মত আগরওয়াল মারা যান। তার সঙ্গে সঙ্গেই হারিয়ে যায় সেই গোপন কথা, কেন তিনি গৌতমকে আভনির জন্য বেছে নিয়েছিলেন, কিভাবে তিনি গৌতমকে চিনেছিলেন, তার মৃত্যুর পর কে দেখবে পরিবার আর সম্পত্তির দেখাশোনা। তার স্ত্রী এবং আভনির ঠাকুমা গায়ত্রী দেবী নিজেই সব দায়িত্ব নিজের হাতে তুলে নেন। তিনি নিজের পরিবারের সম্মান আর মর্যাদা নিয়ে খুবই সচেতন ছিলেন। নিজেকে সামলানোর পাশাপাশি গৌতমের নামকে নিজের পরিবারের ওপর একটা দাগ হিসেবে তিনি একেবারেই সহ্য করতে পারতেন না। তাই হিম্মতজি চলে যাওয়ার পর তিনি অনিল আর তার পরিবারকে আগরওয়াল ম্যানশন থেকে আলাদা করে দেন। আভানি আজও এটা ভুলতে পারেননি। দিন রাত একটাই চিন্তা, কিভাবে নিজের পরিবারের অবস্থার উন্নতি করবে। আজ আবারও সে সমস্যার মুখে পড়েছিলেন। পরের মুহূর্তেই সে নিজের মা গীতার সঙ্গে ছিল, আর দুজনে মাধবনগরের উদ্দেশ্যে রওনা দেন। ড্যাড, আপনি ঠিক আছেন তো? এসব কিভাবে হলো? এত দামি দোকানে আপনারা কি করছিলেন? আসলে আমরা এখান দিয়ে যাচ্ছিলাম, ড্যাডিজি সব দেখতে চেয়েছিলেন, তাই ভেতরে ঢুকি। এবং তারপর সবসময়ের মতোই তুমি এইটুকুও ঠিকমতো করতে পারলে না। তাহলে তুমি নিজেই ব্যাপারটা সামলালে না কেন? কিন্তু মা, আমি কি করতাম? আমি তো ড্যাডিজিকে সাবধান করেছিলাম, কিন্তু তিনি বললেন আর তুমি মেনে নিলে? কবে থেকে তুমি এত বাধ্য ছেলে হয়ে গেলে? মা, এসব কথা পরে হবে। এখন আমাদের ভাবতে হবে সবচেয়ে জরুরি বিষয়টা। এই 30 লাখ কোথা থেকে আসবে? আমি খুব রেগে যাচ্ছি। আমার শ্বশুর আমাদের জন্য কোনো সম্পত্তি রেখে যাননি, আর এখন এই অভিশাপ আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছেন। মা প্লিজ। কি মা? আমি কি আমার বাড়ি আর গাড়ি বিক্রি করে রাস্তায় নেমে যাব? আর এমনি তো এত টাকা তো পাওয়া যাবে না। সবাই সমস্যার সমাধান খুঁজতে শুরু করলো। সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছিল। অন্যদিকে ম্যানেজার অনিলের উপর নজর রাখছিল। সে টাকা পাওয়ার আশা ছেড়ে দিয়ে কমিশনারকে খবর দেয়, আর 3 ঘন্টা সে সবার অপেক্ষা করতে থাকে। ড্যাড, আমি কি গ্র্যান্ডমার কাছে সাহায্য চাইব? আমি ধীরে ধীরে ওনার টাকা ফেরত দিয়ে দেব। কিন্তু আভনি, গ্র্যান্ডমা তোমাকে সাহায্য করবেন না, কারণটা তুমি জানো। কিন্তু মম, একবার কথা বললে ক্ষতি কি? আমি ওনাকে ফোন করব। অবনী সঙ্গে সঙ্গে তার ঠাকুমা গায়ত্রী দেবীকে ফোন করল, কিন্তু তার মনে ভয় ছিল গায়ত্রী দেবী ফোন ধরবেন কিনা। গ্র্যান্ডমা, আমি... আরে, তোমার নম্বর আমার কাছে আছে। কি চাই? গায়ত্রী দেবী মন দিয়ে অবনীর কথা শোনেন। হ্যাঁ, ঠিক আছে, আমি টাকা দেব, কিন্তু তার বদলে তোমাকে একটা শর্ত মানতে হবে। শর্ত? কি ধরনের শর্ত? আমাদের পরিবার খুব শিগগিরই যোধপুরের সবচেয়ে বড় কোম্পানি চ্যারিয়েট গ্রুপের সঙ্গে কাজ করতে চলেছে। যদি আমার প্রতি এখনো তোমার সামান্য সম্মান থাকে, যদি আমাকে এখনো তোমার ঠাকুমা বলে মনে করো, তাহলে এক্ষুনি গৌতমকে ডিভোর্স দাও আর চ্যারিয়েট গ্রুপের চেয়ারম্যানের ছেলে কবিরকে বিয়ে করো। ঠাকুমা, আপনি এমন কথা কিভাবে বলতে পারেন? এবার তো গৌতমের কোনো দোষই নেই। দেখো, আমি কিছুই জানতে চাই না। তুমি যদি আমার শর্তে রাজি হও, তবেই আমি সাহায্য করব। ঠাকুমা, ড্যাড তো আপনারই ছেলে, আপনি ওনার সঙ্গে এটা কিভাবে করতে পারেন? আর আজ অনিল যে সমস্যায় পড়েছে সেটা তোমার কারণেই। তাই তুমি যদি আমার শর্তে রাজি হও, আমি টাকা দিতে প্রস্তুত। ঠাকুমা, অবনী এখন আর কোনো পথ দেখতে পাচ্ছিল না। আভনি, প্লিজ চিন্তা করো না, আমি কিছু একটা করব। কি করবে তুমি? এত বড় টাকার জন্য রাস্তায় ভিক্ষে করবে? আভনি, আমার কথা শোনো, আজই এই মানুষটাকে ডিভোর্স দাও। ও তোমার জীবন থেকে বেরিয়ে যাবে, তাহলেই ঠাকুমা আমাদের আবার বাড়িতে ঢোকার সুযোগ দেবে। তার উপর কবির তোমার বন্ধু, সে তোমাকে ভালো করে চেনে। আমি নিশ্চিত সে সাহায্য করবে। তার বাবা খুব ধনী, 30 লাখ ওদের কাছে কিছুই না। চলো আভনি। কিন্তু কবির সম্পর্কে এমন একটা সত্য অবনী খুব ভালো করেই জানত। কবির হলো শেখর আনন্দের একমাত্র ছেলে, যিনি চ্যারিয়েট গ্রুপের ভাইস চেয়ারম্যান। ছোটবেলা থেকেই সে ছিল একজন প্লে বয়। প্রতি তৃতীয় মানুষের সঙ্গেই মেয়েদের কথা উঠত।
প্রতি 4 দিনে কোনো না কোনো নতুন মেয়ে তার শিকার হতো। তার বিরুদ্ধে বহু কেস ছিল, কিন্তু শেখার আনন্দের ক্ষমতা আর প্রভাব এতটাই শক্তিশালী ছিল যে কেউ তার কিছুই করতে পারেনি। কবির বহুবার অভনির ওপর হাত দেওয়ার চেষ্টা করেছে। কলেজে থাকাকালীনও সে অভনিকে ফলো করত, কিন্তু অভনি কখনো তাকে পাত্তাই দেয়নি। অন্যদিকে এতক্ষণ শান্ত থাকা গৌতম কবিরের নাম শুনেই রেগে উঠল, কিন্তু সেই মুহূর্তে কেউ তার কথা শুনতে রাজি ছিল না। সে সঙ্গে সঙ্গে ফোন বের করে শোরুম থেকে বেরিয়ে গেল। মোবাইলে একটা নম্বর ডায়াল করল। কল লাগতেই রিংটোন শোনা গেল আর তার হার্টবিট দ্রুত বাড়তে লাগল। হ্যাঁ বলছি। হ্যালো মুন্সিজি, কেমন আছেন? সেই সময় সে যার সঙ্গে কথা বলছিল তিনি আর কেউ নন, মুন্সি ছিলেন কমল স্বরূপ, যিনি রঞ্জহরের রাজ পরিবারের সদস্য। গৌতম ছিলেন রঘুবেন্দ্রার কনিষ্ঠ পুত্র, যিনি আসলে রঞ্জহরের রাজপুত্র। গৌতমী ছিল তার প্রথম সন্তান। সে বড় হয়েছে সুমের ভবন। বলা ভুল হবে না যে সে সোনার চামচ মুখে নিয়েই জন্মেছিল, কিন্তু বড় হতে হতে গৌতম বাইরের দুনিয়াকে জানার আগ্রহ অনুভব করতে শুরু করে। রাজকীয় জীবন তার দম বন্ধ করা লাগত। একদিন রঘুবেন্দ্রা তার বিয়ে ঠিক করে দেন তার ঘনিষ্ঠ বন্ধুর মেয়ে দীপশিখার সঙ্গে। যদিও দীপশিখা ছিল গৌতমের শৈশবের বন্ধু, সে তাকে ভালোবাসত না, কিন্তু পরিবার কোনো কথাই শুনতে চায়নি। তাই বিয়ের দিন সাজানো মণ্ডপ ছেড়ে গৌতম পালিয়ে যায়। আজ সুমের ম্যানশনে আবার ঠিক সেভাবেই মণ্ডপ সাজানো হয়েছে। আমরা খুব মিস করি হুকুম। আপনি চলে যাওয়ার পর প্রাসাদটা একেবারে ফাঁকা আর নীরব হয়ে গেছে। মুন্সিজি, আমি খুব বড় বিপদে আছি, আমার সাহায্য দরকার। আমরা খুব ভালো করেই জানি আপনি কি সমস্যায় আছেন। এই মুন্সি জানে আপনি এই মুহূর্তে কোথায় আছেন, কোন পরিবারের বাড়িতে আপনি জামাই হিসাবে থাকছেন তাও জানা আছে। আপনার শাশুড়ি, শ্বশুর, এমনকি আপনার স্ত্রী সম্পর্কেও রিপোর্ট আমাদের কাছে আছে। গত 4 বছর ধরে গৌতম তার পরিবার আর ইন্দোর শহর থেকে পালিয়ে বেড়াচ্ছিল, কিন্তু তার বাবা তার প্রতিটি পদক্ষেপের ওপর নজর রেখেছিলেন। ঠিক আছে, আমার জরুরি ভিত্তিতে 30 লাখ দরকার, যত তাড়াতাড়ি সম্ভব। আপনি এটা কি করছেন? আপনি একজন প্রিন্স হয়েও অন্যের বাড়িতে ঘরের কাজ করছেন, অন্যের নোংরা বাসন পরিষ্কার করছেন। সামার ভাবন তো। মুন্সিজি, আমি এসব নিয়ে কথা বলতে চাই না। আমি শুধু এটা জানতে চাই আপনি আমাকে সাহায্য করবেন না করবেন না। মাই লর্ড, আমরা আপনাকে 30 লাখ দেব, কিন্তু বড় হুকুমেরও একটা শর্ত আছে। কি শর্ত? আপনাকে দীপশিখাকে বিয়ে করতে হবে। মুন্সিজি, আমি তো ইতিমধ্যেই বিবাহিত। আমি কিভাবে দীপশিখাকে বিয়ে করব? এটা অসম্ভব। বড় হুকুম আপনার এই বিয়েকে আসল বিয়ে বলে মানেন না। আপনি সামার ভবন ছেড়ে যাওয়ার পর তার বিরুদ্ধে অনেক প্রশ্ন উঠেছিল। এই মুন্সি নিজের মালিকের আদেশ অমান্য করতে পারে না। এই টাকার বদলে আপনাকে আপনার স্ত্রীকে ডিভোর্স দিয়ে দীপশিখাকে বিয়ে করতে হবে। সে না বলার আগেই অভনির মুখ তার চোখের সামনে ভেসে উঠল। অভনি, যে নিজের বাবাকে বাঁচাতে কবিরের মতো চরিত্রহীন ছেলের কাছে সাহায্য চাইতে চলেছে। ঠিক আছে মুন্সিজি, আমি রাজি, কিন্তু আমাকে 1 বছর সময় দিন। আমি নিজেই অভনিকে ছেড়ে চলে যাব। তারপর বড় হুকুম যাকে চাইবেন তাকেই আমি বিয়ে করব। 4 বছর আমরা অপেক্ষা করেছি, আর 1 বছর অপেক্ষা করলে কিছু যায় আসে না। বড় হুকুমও এটা শুনে খুশি হবেন, কিন্তু আমারও একটা শর্ত আছে। এই 30 লাখের সঙ্গে সঙ্গে আমি আরও একটা জিনিস চাই। আমি চ্যারিয়েট গ্রুপ চাই। চ্যারিয়েট গ্রুপ? কিন্তু কেন? এগুলো সব আমি পরে তোমাকে বুঝিয়ে বলবো। হুকুম, সম্ভবত এখনই বলতে হবে, কারণ এই মুহূর্তে এই মুন্সি ঠিক চ্যারিয়েট গ্রুপের অফিসের বাইরে দাঁড়িয়ে আছে। কি? তুমি চ্যারিয়েট গ্রুপের বাইরে? হ্যাঁ হুকুম,
কাজের সূত্রে আমাকে প্রায়ই এখানে আসতে হয়। আপনি এখানে চলে আসুন, ততক্ষণে আমি চ্যারিয়েট কেনার ডিলের প্রক্রিয়া শুরু করছি। ঠিক আছে মুন্সিজি, আমি এখনই আসছি। মুন্সিজির কাজ করার ধরন গৌতম খুব ভালো করেই জানত। মুন্সি কমল স্বরূপ ছিলেন কথার মানুষ, এমন একজন যার প্রভাব সবচেয়ে ক্ষমতাবান লোকদেরও চুপ করিয়ে দিতে পারত। এদিকে গীতা এখনও অবনীকে কবিরের কাছে যেতে অনুরোধ করছিল। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব চেকটা পেতে হবে। এই একটাই উপায় অবনীকে কবিরের কাছে যাওয়া থেকে আটকানোর। আরে ভাই থামো থামো, আমি পথ দেখাচ্ছি, চলো তাড়াতাড়ি করো। মুন্সিজি গৌতমকে দেখা মাত্রই তার চোখে জল চলে এলো। ভাই থামো 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 থামো। গত 4 বছর ধরে দুনিয়া গৌতমকে একজন সাধারণ মানুষ হিসেবেই দেখেছে, কিন্তু আজ একমাত্র মুন্সিজিই জানতেন সত্যটা। গৌতম এখনও এত সম্পদের মালিক ছিল যে চোখের পলকে চ্যারিয়েটের মতো 10টা কোম্পানি কিনে নিতে পারত। মুন্সিজি, কোম্পানি কেনার সব ফর্মালিটি শেষ। আপনার ফোন পাওয়ার সঙ্গে সঙ্গেই সব ফর্মালিটি শেষ করেছি। এখন শুধু আপনার সই দরকার। ভালো, আমার জন্য আরেকটা কাজ করতে হবে। এই কোম্পানির চেয়ারম্যান শেখর আনন্দ, আর তার একটা বকে যাওয়া ছেলে আছে কবির আনন্দ। আমি শুনেছি শেখর আনন্দের আদেশ ছাড়া এই কোম্পানিতে একটা পাতাও নড়ে না। একদম ঠিক কথা। দারুণ। তাহলে আমার মনে হয় শেখর আনন্দ যথেষ্ট কাজ করে ফেলেছেন, এখন তার বিশ্রামের সময় এসেছে। এই কোম্পানি থেকেই তাকে সরাসরি জেলে পাঠানোর ব্যবস্থা করুন। এই কোম্পানির সব ক্ষমতা এখন আপনার হাতে। আপনি যা ইচ্ছা করতে পারেন। চাইলে আপনি নিজেই চেয়ারম্যানের পদ দখল করতে পারেন। না মুন্সিজি, আমি চেয়ারম্যানের পদ চাই না। বলুন তো এই কোম্পানির ভাইস চেয়ারম্যানকে? অভিনব গুপ্তা। তাহলে অভিনব গুপ্তাকে ফোন করে জানিয়ে দিন আজ থেকেই তিনি এই কোম্পানির নতুন চেয়ারম্যান। মুন্সি কমল স্বরূপের পথ আটকানোর সাহস কারও ছিল না। গৌতমের চোখে একটা আলাদা দৃঢ়তা স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। অন্যদিকে অবনীর টেনশন ক্রমেই বাড়ছিল। কবিরের কাছে সাহায্য চাওয়া ছাড়া তার আর কোনো উপায় ছিল না। অফিসে ফিরে গৌতম আর মুন্সিজিকে ভেতরে ঢুকতে দেখেই এক 32 বছরের মহিলা তাদের কেবিনের বাইরে আটকে দিল। তোমরা দুজন ভেতরে ঢুকলে কিভাবে, তাও আবার কাউকে না জানিয়েই? এই মহিলা ছিল কামিনী, শেখর আনন্দের পার্সোনাল সেক্রেটারি, যিনি মুন্সিজির আসল পরিচয় জানতেন। আমি এই কোম্পানির চেয়ারম্যান মিস্টার গুপ্তার সঙ্গে দেখা করতে এসেছি। মিস্টার অভিনব গুপ্তা এই কোম্পানির ভাইস চেয়ারম্যান, আর তিনি অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আপনাদের মতো সেলসম্যানদের সঙ্গে দেখা করেন না। এখনই বেরিয়ে যান, না হলে সিকিউরিটি ডাকবো। সিকিউরিটি। ঠিক তখনই গৌতমের ফোন বেজে উঠল। অবনী ফোন করছিল, কিন্তু সে ফোন ধরার আগেই লো ব্যাটারির কারণে মোবাইলটা বন্ধ হয়ে গেল। তুমি কি জানো তুমি কার সঙ্গে কথা বলছো? ইনি মুন্সিজি, দেরি হয়ে যাচ্ছে, প্লিজ মিস্টার গুপ্তাকে কল করুন। হ্যালো। অভিনব গুপ্ত মুন্সিজিকে খুব ভালো করেই চিনতেন। তিনি সঙ্গে সঙ্গে সব কাজ ফেলে কেবিন থেকে দৌড়ে বেরিয়ে এলেন। দেখুন, আমি আপনাদের শেষবারের মতো সতর্ক করছি। মিস শালিনী, অতিথিদের সঙ্গে এভাবে কথা বলা হয়? সরি স্যার। চুপ! তুমি কি জানো এই অসভ্যতার জন্য তোমাকে এই কোম্পানি থেকে বরখাস্ত করা যেতে পারে? অফিসে এই প্রথমবার শালিনীকে এভাবে অপমানিত হতে হলো। সে সঙ্গে সঙ্গে ফোনের সব কথা শেখর আনন্দকে জানিয়ে দিল। এদিকে গৌতম মুন্সিজির সঙ্গে অফিসের ফর্মালিটি শেষ করতে ব্যস্ত ছিল। হঠাৎ তার চোখ ঘড়ির দিকে পড়ল। সময় তখন ঠিক 4টে। এখন তার হাতে মাত্র 2 ঘন্টা। ডকুমেন্টে সই করে অফিস থেকে বেরোতে গিয়েই সে বাইরে একজন লোককে দাঁড়িয়ে থাকতে দেখল, যার চোখে আগুন জ্বলছিল। এখানে ঠিক কি চলছে? আর অভিনব, তুমি কিভাবে নিজেকে চেয়ারম্যান বলতে শুরু করলে আর শালিনীকে চাকরি থেকে বের করে দিলে? তোমার এত সাহস কোথা থেকে এলো? কথা বলো। এই ক্ষমতা আমি মিস্টার অভিনবকে দিয়েছি। আজ থেকে তিনি এই কোম্পানির চেয়ারম্যান। বুঝলাম, কিন্তু আমি জানতে চাই আপনি কে, আর জোর করে এই কোম্পানিকে ঢুকলেন কিভাবে? মুন্সি কমল স্বরূপ। নামটা শোনা মাত্রই শেখর আনন্দের পায়ের নিচের মাটি সরে গেল।
মিস্টার কামাল, আপনি আপনি আগে বলেননি, আপনি আগে জানালে। ঠিক আছে, এক কাজ করি, আমার কেবিনে চলুন, বসে কথা বলি। মিস্টার আনন্দ, কথা বলার সময় পেরিয়ে গেছে। এই কোম্পানির আড়ালে আপনি কি ধরনের বেআইনি ব্যবসা চালাচ্ছেন আমরা খুব ভালো করেই জানি। এই বলে গৌতম তার হাতে একটা চিঠি তুলে দিল, যেখানে স্পষ্ট লেখা ছিল এই কোম্পানির নতুন মালিক এখন গৌতম। মুন্সিজি, মিস্টার গুপ্তা, আপনাদের দুজনের সঙ্গে আমার কথা আছে, ভেতরে চলুন। কেবিনে ঢুকেই গৌতম ঘড়ির দিকে তাকালো। সময় যত গড়িয়ে যাচ্ছিল, আভনি আর তার পরিবারের জন্য তার উদ্বেগ ততই বাড়ছিল। মিস্টার অভিনব, আজ থেকে আপনি এই কোম্পানির চেয়ারম্যান। এই ফার্মের সব সিদ্ধান্ত আপনিই নেবেন। আমি সম্পূর্ণ সততার সঙ্গে কাজ করব স্যার, অভিযোগের কোনো সুযোগ দেব না। ভালো। আর শেখার আনন্দ আর কাবির আনন্দের সব অপকর্মের পুরো রেকর্ড আমি চাই। ওরা অনেক মেয়ের জীবন নষ্ট করেছে, এবার ওদের জেলে যাওয়ার সময় এসেছে। চিন্তা করবেন না স্যার, ওদের বিরুদ্ধে আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে আমার লকারে রাখা। আমি জানতাম একদিন না একদিন কেউ না কেউ ওদের বিরুদ্ধে আওয়াজ তুলবেই। এই দিনের জন্যই আমি অপেক্ষা করছিলাম স্যার। আজই আমি আপনাকে সব প্রমাণ তুলে দেব। মুন্সিজি, আমি দেরি করে ফেলছি, দয়া করে আমার চেকটা দিন। এই নিন হুকুম। ধন্যবাদ। ঠিক তখনই বাইরে দাঁড়িয়ে থাকা বডিগার্ডের কাছ থেকে মুন্সিজির ফোন এলো। ফোন ধরতেই মুন্সিজির মুখে ভয়ঙ্কর বিস্ময়ের ছাপ ফুটে উঠল, আর তিনি হতভম্ব হয়ে গৌতমের দিকে তাকিয়ে রইলেন। কিভাবে গৌতম এই জটিল জালের গিট খুলবে? হুকুম, অবনী এইমাত্র কবির আনন্দের ঘরে ঢুকেছে। গৌতম খুব ভালোভাবেই জানত কেন কবির অবনীকে তার কেবিনে ডেকেছে। কবির তার কেবিনে একটি নির্দিষ্ট ওষুধ রাখত, যেটা সে প্রতিটি মেয়ের ওপর ব্যবহার করত তাদের শোষণ করার জন্য। অফিসের অনেকেই এই সত্য জানত, কিন্তু কবির ও শেখরের বিরুদ্ধে মুখ খুলতে সবাই ভয় পেত। আজ কবির নতুন মালিক গৌতমের রাগের শিকার হতে চলেছে। ভিতরে আসো। মুন্সিজির রিপোর্ট শোনার পর গৌতম চেকটি হাতে নিয়ে সোজা কবিরের কেবিনের দিকে রওনা দিল। আপনাকে কোথাও যেতে হবে না, হুকুম নিজেই এই ব্যাপারটি সামলাবেন। আর মনে রাখবেন, হুকুমের আসল পরিচয় কারও সামনে প্রকাশ পাওয়া চলবে না। ঠিক আছে মুন্সিজি। অবনী, ও তো শেষ পর্যন্ত তোমাকে আসতেই হলো। কবিরের কেবিনে ঢুকেই অবনী পুরো পরিস্থিতিটা তাকে বুঝিয়ে বলল। মিনওয়াইল গৌতমের চোখে অস্থিরতা আরও বাড়তে লাগল। অবনী, এত বড় একটা ঘটনা ঘটে গেছে আর তুমি এখন আমাকে জানাচ্ছ? এত দেরি না করে আগেই বলা উচিত ছিল। নাও, এটা নাও। না কবির, আমি মদ খাই না। এটা কি কথা? এত দূর থেকে এসেছো, অন্তত একটা ড্রিঙ্ক তো খেতেই হবে। না কবির, আমাকে শুধু টাকাটা নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব দোকানে পৌঁছতে হবে। ও ঠিক, তোমার বাবা নিশ্চয়ই তোমার জন্য অপেক্ষা করছেন, তাই না? আমি এক্ষুনি তোমাকে চেকটা দিচ্ছি। তুমি যদি আমার সঙ্গে না খাও তাহলে আমি খুব অপমানিত বোধ করব। ধন্যবাদ কবির, কিন্তু আমি সত্যিই মদ খেতে পারি না। আর আমি কথা দিচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব আপনার টাকা ফিরিয়ে দেব। আমার টাকার কোনো দরকার নেই। কবির ধীরে ধীরে অবনীর দিকে এগিয়ে এলো। তার চোখে শিকারী মানসিকতা স্পষ্ট হয়ে উঠেছিল। জানো অবনী, আজ তোমার বাবাকে জেলে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না, আমি ছাড়া। চলো, মাত্র একটা ড্রিঙ্কটা নাও, চেকটা নাও আর চলে যাও। এত ভাবছো কেন? কবির,
আমি যদি এই ড্রিঙ্কটা শেষ করি তাহলে আপনি আমাকে চেকটা দেবেন, তাই তো? অবশ্যই, টাকা এমন বড় কোনো ব্যাপার নয়। মনে মনে সে ইতিমধ্যেই অবনের সঙ্গে রাত কাটানোর পরিকল্পনা করে ফেলেছিল। অবনের সামনে আর কোনো উপায় ছিল না, কিন্তু গ্লাসটা ঠোঁটে ছোঁয়ার আগেই দরজায় এক বজ্র নিনাদ শব্দ শোনা গেল। আভনির হাতে ড্রিঙ্কটা দেখে গৌতম রাগে কবিরের দিকে তাকালো। তুমি কে? তুমি ভেতরে ঢুকলে কিভাবে? গৌতম, গৌতম তুমি এখানে কি করছো? আমি যদি ঠিক এখন এখানে না আসতাম, আমি জানি না সে তোমার সাথে কি করত। গৌতম, তুমি এমনটা ভাবতে পারলে কিভাবে? আমি এখানে কবিরের কাছে সাহায্য চাইতে এসেছিলাম। তুমি জানো না এই মানুষটা কতটা জঘন্য। হ্যালো, তোমার জন্য এতটুকুই যথেষ্ট। তুমি কি জানো তুমি কার সাথে কথা বলছো? কবির, উনি আমার স্বামী। ও, তাহলে এই সেই ঘর জামাই। অবনি, ওকে বলো এখনই আমার পায়ে পড়ে ক্ষমা চাইতে, না হলে আজ সে এই জায়গা থেকে জীবিত বেরোতে পারবে না। আর অগ্নি, এই চেকের কথা ভুলে যাও। জানো, 3 বছর আগে একজন লোক তোমার মতোই আমার কেবিনে ঢোকার চেষ্টা করেছিল। আজ পর্যন্ত তার পরিবার তার লাশ খুঁজছে। গৌতম, গৌতম প্লিজ প্লিজ কবিরের কাছে ক্ষমা চাও। ওর কাছে ক্ষমা চাইব? আমাদের ওর কথায় ভয় পাওয়ার দরকার নেই। ও শুধু ফাঁকা হুমকি দিচ্ছে। ও শুধু ঘেউ ঘেউ করা কুকুর, কামড়াবে না। কুকুর? তুমি 2 টাকার ঘর জামাই। এখন দেখো এই কুকুর কি করে। আজ যদি তোমার চামড়া না ছাড়ায় তাহলে আমার নাম কবির আনন্দ না। গৌতম! হ্যালো ইন্সপেক্টর শিবা, আমি কবির আনন্দ বলছি। এক্ষুনি লোকেশনে আসুন, আমাকে কাউকে সায়স্তা করতে হবে। আর আভনি, এই চেকের কথা ভুলে যাও। আজও জেলে যাবে। কবির, কবির, আমি গৌতমের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি, প্লিজ। না আভনি, আজ তাকে জেলে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আর তারপর তুমি শুধু আমার হবে। গৌতম, তুমি কি করছো? তুমি জানো না ওকে। তুমি শেষ। এই থাপ্পড় তোমার অনেক দাম পড়বে। ড্যাড, এই কুকুরটা আপনার ছেলেকে থাপ্পড় মারার সাহস করেছে। তার বাবার অবস্থা দেখে কবিরের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সে কিছু বোঝার আগেই কনস্টেবলরা তাকে ধরে হাতকড়া পরিয়ে মাটিতে হাঁটু গেড়ে বসিয়ে দিল। ইন্সপেক্টর, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? মিস্টার কবির আনন্দ, আমি আপনাকে এবং আপনার বাবাকে মানুষকে লুট করা, প্রতারণা করা এবং অনেক মেয়ের জীবন নষ্ট করার অভিযোগে গ্রেফতার করছি। ড্যাড, উনি কি বলছেন? শেখর আনন্দের শুকিয়ে যাওয়া, হেরে যাওয়া মুখটাই সব বলে দিচ্ছিল। অভনি এখনো বুঝতে পারছিল না। ইন্সপেক্টর স্যার, ও আমার স্ত্রীকে এটা জোর করে খাওয়ানোর চেষ্টা করেছিল। এতে ড্রাগ মেশানো ছিল। প্লিজ এটা চেক করুন। এটা শুনে ইন্সপেক্টর তার রুমাল বের করে ড্রিঙ্কটা পরীক্ষা করলেন। তিনি তরলের একটু অংশ কাপড়ে ঢাললেন। কয়েক মুহূর্তের মধ্যেই রুমালটা গাঢ় নীল হয়ে গেল এবং সবাই স্তব্ধ হয়ে গেল। আপনি ঠিক বলেছিলেন মিস্টার গৌতম। এই ড্রিঙ্কটাতে ট্রায়াজোল্যাম নামে একটা খুব বিপজ্জনক ড্রাগ আছে। কনস্টেবলরা, বাবা ছেলেকে প্রমাণ সহ নিয়ে যাও। কিছুদিন জেল খাটলে এদের মাথা ঠিক হয়ে যাবে। আপনি এটা করতে পারেন না। আমি এখনই কমিশনারের সাথে কথা বলবো। ড্রিঙ্কটাতে ড্রাগের কথা শুনে আভনির পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আজ কবিরের অন্ধকার কাজের ফল সে পেয়ে গেল। অভনি, গৌতমের এখন অনেক কিছু বলার ছিল, কিন্তু সে এখনো নিজের আসল পরিচয় প্রকাশ করতে চাইছিল না। আর চিন্তা করা দরকার নেই, যারা তাদের কাজের শাস্তি পেয়েছে। গৌতম তার পকেট থেকে 30 লক্ষ টাকার একটি চেক বের করে আভনিকে দিল। দেখো, আমি বাবাকে বাঁচানোর জন্য টাকার ব্যবস্থা করেছি। কিন্তু এত বড় অঙ্কের টাকা তুমি এত তাড়াতাড়ি কিভাবে জোগাড় করলে? গৌতম যদি সত্যি বলতো তাহলে সে বড় সমস্যায় পড়ত।
তাই সে কিছুক্ষণ চুপ করে রইল। গৌতম, আমি তোমাকে জিজ্ঞেস করছি, এই চেক তোমাকে কে দিয়েছে? আমি একজন বন্ধুর কাছ থেকে ধার নিয়েছি। তার কোম্পানি সম্প্রতি অনেক লাভ করেছে, তাই সে আমাকে ধার দিয়েছে। অবনি অবাক হয়ে চেকটার দিকে তাকিয়েছিল। আমরা ধীরে ধীরে এই টাকা ফেরত দিতে পারব। টাকা ফেরত নেবার জন্য তার কোনো তাড়া নেই। অবনি, আমাদের কাছে মাত্র 40 মিনিট আছে। আমাদের শোরুমে যেতে হবে। অন্যরা নিশ্চয়ই আমাদের জন্য অপেক্ষা করছে। এদিকে অনিল আর গীতা শোরুমের এক কোণে বসেছিল। দুইজন শক্তপোক্ত গার্ড তাদের ঘিরে রেখেছিল। সবাই ম্যানেজারের নির্দেশের অপেক্ষায় ছিল। এদিকে ম্যানেজার ইতিমধ্যেই কমিশনারকে শোরুমে আসতে বলেছে। আর মাত্র 10 মিনিট বাকি, আর তোমাদের জামাই আর মেয়েও নেই। আমার মনে হয় না তোমরা টাকা দিতে পারবে, তাই জেলে যাবার জন্য প্রস্তুত হও। আপনি মা, তুমি কি টাকার ব্যবস্থা করতে পেরেছো? আমার বুক ধড়ফড় করছে। মা, চিন্তা করো না, এই নাও চেক। দেখলে, আমি বলেছিলাম কবির অবশ্যই আমাদের সাহায্য করবে। সে খুব ভালো ছেলে, সে সোনার মতো খাঁটি। সে তোমার গৌতমের মতো না। গৌতম, এই চেকটা দেখছো? এটা তোমার অবস্থার অনেক উপরে। কবির আমার মেয়ের বন্ধু। আজই তোমার আর আমার মেয়ের ডিভোর্স হওয়া উচিত। এখন আমি আমার মেয়ের জীবন তোমার মতো অকর্মা মানুষের সাথে দেখতে পারি না। আমার মেয়েকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল, আর এখন তোমার মতো ভূত পেয়েছি। মা, তুমি যা ভাবছো তা না। আসলে চুপ করে থাকো। তুমি ভালো মন্দ বোঝা বন্ধ করে দিয়েছো। এই লোকটা তোমার আঁচলে বাঁধা। তুমি ওকে ছেড়ে দাও না কেন? কবিরের নাম শুনে আপনি সেই ড্রিঙ্কটার ঘটনাটা মনে করল। মম, এই টাকা গৌতম আমাকে দিয়েছে, কবির দেয়নি। আচ্ছা, তাহলে তার কোন বন্ধু এসে এই ভিখারিকে এত টাকা দিল? যাও, এক্ষুনি ফোন করো। তোমার বন্ধুকে এক্ষুনি ফোন করো। গৌতম ভয়ে চারপাশে তাকাতে লাগল। এদিকে গীতা চিন্তিত চোখে তার দিকে তাকিয়েছিল। গৌতম কি টাকার সত্যিটা বলতে পারবে? কবির কি গৌতমের ওপর প্রতিশোধ নেবে? তোমার বন্ধুকে ফোন করো। আসলে আমার বন্ধু ভ্রমণে আছে, তার অ্যাসিস্ট্যান্ট আমাকে এই চেকটা দিয়েছে। তোমরা বাড়ি গিয়ে পারিবারিক নাটক করো, আমাকে চেকটা দাও। হ্যাঁ, এই নিন চেক। মম, কবির আসলে যেমন তুমি ভাবছো তেমন না। কবির টাকার বিনিময়ে আমার সাথে জোর করার চেষ্টা করেছিল। আর যদি গৌতম ঠিক সময় না আসতো, তাহলে তার প্ল্যানে সফল হয়ে যেত। বেটা, তুমি ঠিক আছো তো? গীতা নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। তোমার সাথে কিছু হয়নি তো মা? না ড্যাড, আমি এখন ঠিক আছি। তাহলে সবচেয়ে বড় প্রশ্ন হলো, গৌতম এই টাকা কোথা থেকে পেল? যাক, এসব নিয়ে ভাবো না। জীবনে প্রথমবার সে কিছু ভালো কাজ করেছে। এই, তুমি খুব ভালো কাজ করেছো। সে কোথা থেকে চেয়েছে জানি না, আমাদের সবার টাকা দিতে হবে, তাই না? মা, আমরা বাড়ি গিয়ে এসব নিয়ে কথা বলবো। ফিনিটার আমাদের দেখছে। সন্ধ্যা হয়ে গিয়েছিল এবং গীতা গৌতমকে খোটা দেওয়ার কোনো সুযোগ ছাড়তে চাইছিল না। এখানে দাঁড়িয়ে থেকো না,
আমাকে একটু চা এনে দাও। হ্যাঁ মম। আর শোনো, চায়ে কম দুধ আর এলাচ দেবে। তোমার পূর্বপুরুষরা আমাদের কোনো ধন সম্পদ দিয়ে যায়নি, বুঝেছো? হ্যাঁ মম। এটা শুনে দীপক নিজের মনেই হেসে ফেলল, কারণ শর্মিলার দাদুকে ব্যবসা শুরু করার জন্য টাকা দিয়েছিলেন দীপকের দাদাই। একসময় সদাশিবমের পূর্বপুরুষরা রাজ পরিবারের চাকর ছিলেন, ঠিক যেমন চিদাম্বরম ছিলেন। দাঁত বের করে হাসছো কেন? আমি জানি দুধের শরটা সব নিজেই খেয়ে নেবে। চা যদি ভালো না হয় তাহলে সেটা কাপের মধ্যে থাকবে না, তোমার গায়ে পড়বে, বুঝেছো? ঠিক আছে। ধন্যবাদ শর্মি, তুমি যে টাকা দিয়েছো তার জন্য। কিন্তু এই টাকাটা দিয়ে কি হবে? এই গৌতম যেখান থেকে এনেছে সেখানেই ফিরিয়ে দিতে হবে। আপাতত শুধু আমাদের গলার ফাঁসটা একটু ঢিলা হয়েছে। শর্মিলা নিজের সঞ্চয়ের কথা ভাবতে লাগলো, কারণ দীপক যে টাকা ধার নিয়েছিল সেটা শিগগিরই ফেরত দিতে হবে। ঠিক তখনই প্রতিদিনের মতো দীপক খাওয়ার কথা জিজ্ঞেস করতে এলো, কারণ বাড়িতে গীতা আর গণেশের পছন্দ প্রায়ই আলাদা ছিল। মা, আপাতত আমাদের যা সঞ্চয় আছে সেটাই দিই, বাকি টাকাটা আমি ধীরে ধীরে দীপককে ফিরিয়ে দেব। ঠিক আছে, আগে ওকে জিজ্ঞেস করো ওর ধনী বন্ধু কি পরে বাকি টাকা নিতে রাজি হবে, কারণ আমাদের কাছে তো মাত্র 5 লাখ আছে। যদি সে রাজি না হয়? ওর কোনো তাড়া নেই, বলেছে ধীরে ধীরে দিলেই চলবে। তাহলে ঠিক আছে, পরে দিলেও চলবে। কিন্তু মা, এই 5 লাখটা কি এখনই দেওয়া উচিত নয়? হ্যাঁ, অবশ্যই। তোমার স্বামীর মতো আমি কারোর উপর বোঝা হতে চাই না। ঠিক আছে দীপক, টাকা ফেরত দেওয়ার সময় আমার পক্ষ থেকে তোমার বন্ধুকে ধন্যবাদ জানিও। আমাদের জন্য সে অনেক বড় উপকার করেছে। গত 4 বছরে দীপক ঘরের কাজ আর রান্নায় পুরোপুরি দক্ষ হয়ে উঠেছিল। সবচেয়ে কঠিন রান্নাটাও করতে তার বেশি সময় লাগতো না। অল্প সময়ের মধ্যেই সবাই খাওয়া শেষ করে নিজেদের ঘরে চলে গেল। কিন্তু দীপকের কাজ তখনও শেষ হয়নি। সে রান্নাঘরে বাসন মাজছিল। সময়ের সঙ্গে সঙ্গে দীপক নিজেকে সব দিক থেকে বদলে নিচ্ছিল। বাসন মাজতে মাজতেই হঠাৎ শর্মিলার মুখটা তার মনে ভেসে উঠল। আজ প্রথমবার শর্মিলার চোখে নিজের জন্য সম্মান দেখেছিল সে। সেই কথা ভেবে হাসছিল। এমন সময় তার ফোন বেজে উঠল। দুঃখিত স্যার, আপনাকে কি বিরক্ত করলাম? অ্যাপয়েন্টমেন্ট লেটারে আপনার সই দরকার। কাল কখন আসবেন? আমি কাল সকালে অফিসে আসব। ঠিক আছে স্যার। এত রাতে কার সঙ্গে ফোনে কথা বলছো? ওটা ক্রেডিট কার্ডের লোকজন সবসময় ফোন করে বিরক্ত করে। আমিও বিরক্ত হয়ে যাচ্ছি। পরের দিন সকালে দীপক ঘরের কাজ শেষ করে এসভি গ্রুপ কোম্পানির দিকে রওনা দিল। সে শর্মিলাকে মিথ্যে বলেছিল যে সে বাজারে যাচ্ছে, তাই তাকে দ্রুত বাড়ি ফিরতেই হবে। সুপ্রভাত স্যার, আমি সব সিনিয়র এক্সিকিউটিভদের জানিয়ে দিয়েছি। আমি একটি মিটিংয়ের ব্যবস্থা করেছি স্যার। আপনি কখন আসছেন? মিস্টার আধাভান, আপনাকে কে এই মিটিং আয়োজন করতে বলেছে? আমি চাই না কেউ জানুক আমি কে। দয়া করে মিটিংটা বাতিল করুন। দুঃখিত স্যার। আমি মিটিং বাতিল করে দিচ্ছি। দয়া করে চিন্তা করবেন না, কেউ আপনার সম্পর্কে কিছুই জানে না। ভালো, আমি তোমার কেবিনে তোমার সঙ্গে দেখা করব।
ওহ দুলাভাই, আপনি এখানে পথ হারিয়ে ফেলেছেন নাকি? কারণ এই কোম্পানিতে লুজারদের জন্য কোনো জায়গা নেই। তার সামনে দাঁড়িয়ে থাকা মহিলাটি আর কেউ নয়, শর্মিলার কাজিন কার্তিকা। ছোটবেলা থেকেই নানা কারণে কার্তিকা শর্মিলাকে পছন্দ করত না। শর্মিলা ছোট থেকেই বুদ্ধিমান ছিল এবং দেখতে খুব সুন্দর ছিল। শর্মিলার জীবনে দীপকের মতো একজন অকর্মণ্য স্বামী এসেছে, এতে কার্তিকাই সবচেয়ে বেশি খুশি ছিল। 1 মিনিট। কয়েকদিনের মধ্যেই কার্তিকার বিয়ে ঠিক হতে চলেছিল শহরের সবচেয়ে ধনী ব্যক্তি কেসবানের একমাত্র ছেলে সিদ্ধার্থের সঙ্গে। কেসবানো এসভি গ্রুপসের সঙ্গে ব্যবসা করত। এসভি গ্রুপসের কারণেই চেন্নাইয়ে তার প্রভাব ও সম্মান ছিল ব্যাপক। এই প্রভাব ও মর্যাদা দেখেই গায়ত্রী দেবী তার নাতনি কার্তিকার বিয়ে সিদ্ধার্থের সঙ্গে ঠিক করেছিলেন। কার্তিকার কটূক্তি নীরবে শুনে যাচ্ছিল দীপক, যেমনটা সে সবসময় করে। ঠিক আছে, ছেড়ে দাও। এমনিতেই তুমি কি বলবে? আমাদের মতো লোকেদের সামনে দাঁড়ানোর মতো স্ট্যাটাসও তো তোমার নেই। যাই হোক, আমরা শেখর আঙ্কেলকে আমাদের বিয়ের কার্ড দিতে এসেছি। চাইলে তুমি বিয়েতে আসতে পারো। তোমার জন্য আমি একজন ওয়েটারের কাজ রিজার্ভ করে রাখব। তোমার বিয়েতে ওয়েটার হওয়ার সামান্য ইচ্ছেও আমার নেই। গৌতমের সাদামাটা পোশাক দেখে সিদ্ধার্থ মনে মনে হেসে উঠল, কিন্তু সে জানত না এই সাধারণ পোশাকের আড়ালেই দাঁড়িয়ে আছে এসভি গ্রুপের আসল মালিক। ও, তাহলে তুমি সেই লিভ ইন জামাই গৌতম। তোমার সম্পর্কে অনেক শুনেছি তুমি নাকি তোমার স্ত্রীর রোজগারের ওপরেই বেঁচে আছো। আজ অবশেষে তোমাকে দেখা হলো। আর তোমার জ্ঞাতার্থে জানিয়ে রাখি, এই বিল্ডিংয়ে তোমার মতো লুজারদের কোনো জায়গা নেই। তাই তুমি... আসলে আমি এখানে একটা চাকরি চাইতে এসেছি। চাকরি? সিরিয়াসলি? এখানে ঝাঁট দেওয়া বা মেঝে মোছার কোনো ভ্যাকেন্সি নেই? কার্তিকা, আমার মনে হয় ও সিকিউরিটির কাজের জন্য এসেছে। অল দ্য বেস্ট। দুলাভাই, শর্মিলার মাইনে কি তাহলে সংসারের খরচ চালানোর জন্য যথেষ্ট নয়? কিন্তু এখানে তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা খুবই কম। একটা কাজ করো, এটা নাও, এতে তোমার উপকার হবে। সময়ই বলে দেবে এটা কার উপকারে লাগবে। যত্ন করে রেখে দিও, খুব শিগগিরই তোমার এর দরকার পড়বে। কি বললে? কিভাবে সাহস হলো আমার সঙ্গে এভাবে কথা বলার? আজ থেকে তুমি যা বলবে বা যা করবে, করার আগে একবার ভেবে নিও। কি? তুমি কি করবে বলো তো? তুমি কি করতে পারো? বেবি, ছেড়ে দাও। কেন এই রাস্তার গুন্ডার সঙ্গে কথা বলছো? আমরা যে কাজের জন্য এসেছি সেটা শেষ করি। ওর তো এমনিতেই কোনো কাজ বা চাকরি নেই। কার্তিক আর সিদ্ধার্থ গিয়ে চেয়ারম্যানের কেবিনের কাছে দাঁড়ালো, কিন্তু দীপকের কথাগুলো তখনও সিদ্ধার্থের মাথার মধ্যে ঘুরছিল। ছেড়ে দাও বেবি, তুমি এখনো কি ওই লিভ ইন জামাইটার কথা ভাবছো? ও ভুল লোকের সঙ্গে পাঙ্গা নিয়েছে। অন্যদিকে দীপক সোজা আথাবানের কেবিনে চলে গেল। দয়া করে আসুন স্যার। অনেক ধন্যবাদ আথাবান। একটা কথা বলো তো, তুমি কি এই কেশবন আর তার ছেলে সিদ্ধার্থকে চেনো? জি স্যার, আমি তাদের চিনি। মিস্টার কেশবন বহু বছর ধরে আমাদের কোম্পানির সঙ্গে ব্যবসা করছেন। ঠিক আছে, আজ থেকে এসভি গ্রুপ আর কেশবনের কোম্পানির সঙ্গে কোনো কাজ করবে না। ওদের সঙ্গে যেসব ডিল সাইন হওয়ার কথা ছিল সব বাতিল করে দাও। আর ওদের জানিয়ে দিও, আমরা এমন লোকেদের সঙ্গে ব্যবসা করি না যারা অন্যদের সম্মান করতে জানে না। কারণ আমরা স্ট্যাটাস দেখে ব্যবসা করি না, চরিত্র দেখে করি। সিদ্ধার্থ কি দীপককে চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে দেখবে? শর্মিলা কি জানতে পারবে দীপক যে টাকা এনেছিল তার পেছনের সত্যিটা কি? দীপকের কথা শুনেই আথাভান সঙ্গে সঙ্গে কেশাভানকে ফোন করল। হ্যালো মিস্টার কেশবন।
আমি আথাবান বলছি, এসভি গ্রুপসের নতুন চেয়ারম্যান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিস্টার আথাবান বলুন। আপনার জন্য আমার কাছে কিছু খারাপ খবর আছে। আজ থেকে এসভি গ্রুপস আপনার সঙ্গে কোনো ব্যবসা করবে না। আমাদের মধ্যে সই হওয়া সব ডিল এই মুহূর্তে বাতিল করা হচ্ছে। কাগজপত্র আপনার অফিসে পৌঁছে যাবে। আর আরেকটা কথা, ভালো করে শুনুন, এসভি গ্রুপস ঝাঁট দেওয়া আর মেঝে মোছা লোকেদের সঙ্গে কাজ করে না। অন্যদিকে সিদ্ধার্থ আর সানায়া চেয়ারম্যানের সঙ্গে দেখা করার অপেক্ষায় ছিল। ভেতরে ঢুকে তারা বুঝতে পারল এসভি গ্রুপসের নতুন চেয়ারম্যান আসলে আতাভান। যদিও সিদ্ধার্থ অবাক হয়েছিল, তবু সে আতাভানের সঙ্গে দেখা করে কথা বলতে চাইল। আর কতক্ষণ অপেক্ষা করতে হবে? চেয়ারম্যান স্যারকে ডাকুন। আমার নাম সিদ্ধার্থ, তিনি আমাকে খুব ভালো করেই চেনেন। জি স্যার। জি স্যার। আতাভানের সঙ্গে কথা বলার পর রিসেপশনিস্ট সিকিউরিটিকে ডাকল। হ্যালো সিকিউরিটি, দ্রুত চেয়ারম্যান স্যারের কেবিনে চলে আসুন। চেয়ারম্যান কথাটা শুনে বন্দুক হাতে সিকিউরিটি গার্ড দৌড়ে এলো। সিদ্ধার্থ আর সানায়া কিছু বোঝার আগেই সশস্ত্র প্রহরী তাদের সামনে দাঁড়িয়ে গেল। হ্যালো, তোমরা পাগল নাকি? এসব কি করছো? দুঃখিত মিস্টার সিদ্ধার্থ, কিন্তু এসভি গ্রুপস আপনার কোম্পানির সঙ্গে সব ডিল বাতিল করে দিয়েছে। আর চেয়ারম্যান স্যার বলেছেন আমরা ঝাঁট দেওয়া আর মেঝে মোছা লোকেদের সঙ্গে কাজ করি না। এসব কি প্রলাপ বকছো? আসলে আমি এখানে একটা চাকরি চাইতে এসেছিলাম। চাকরি? সিরিয়াসলি? এখানে ঝাড় দেওয়া বা মেজে মোছার কোনো ভ্যাকেন্সি নেই। আজ যদি এসভি গ্রুপ তাদের সব চুক্তি বাতিল করে দেয়, তাহলে ওরা রাতারাতি রাস্তায় এসে দাঁড়াবে। এত হঠাৎ করে এমন সিদ্ধান্ত কিভাবে নেওয়া হলো? সে কোথায়? আমাকে ওকে দেখতেই হবে। সিকিউরিটি, এই দুজনকে তাড়াতাড়ি বাইরে বের করে দিন। গার্ড সিদ্ধার্থের হাত মুচড়ে তাকে বসিয়ে দিল। যন্ত্রণায় সিদ্ধার্থ দাঁড়িয়ে রইল। ছেড়ে দাও। এটা দেখে সানায়া তাকে বাঁচাতে ছুটে এলো। প্লিজ 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 প্লিজ, এটা করবেন না, আমরা চলে যাচ্ছি। সানায়ার চোখে জল দেখে গার্ড সঙ্গে সঙ্গে সিদ্ধার্থের হাত ছেড়ে দিল। ঠিক তখনই তার ফোন এলো রঘুবীর পণ্ডিতের কাছ থেকে। সিদ্ধার্থ, তুমি কি পাগল হয়ে গেছো? এসভি গ্রুপসে গিয়ে তুমি কি করেছো? ওরা আমাদের সব ডিল বাতিল করে দিয়েছে। তুমি সেখানে বিয়ের কার্ড দিতে গিয়েছিলে না এই ঝামেলা তৈরি করতে? বাবা, আমি কিছুই করিনি। আমি শুধু আমার বন্ধু সানায়ার সঙ্গে কার্ড দিতে গিয়েছিলাম। তার উপর আমরা চেয়ারম্যানের সঙ্গেও দেখা করতে পারিনি। কিন্তু চুপ করো। তুমি কি জানো তোমার এই বোকামির দাম আমাকে কতটা চুকোতে হচ্ছে? আমরা একেবারে রাস্তায় এসে দাঁড়াতে পারি। এক্ষুনি ওখান থেকে বেরিয়ে আসো। চলুন স্যার, বাইরে যাই। গাড়িতে বসতেই হঠাৎ গৌতমের সঙ্গে হওয়া তার তর্কের কথা তার মাথায় ঘুরতে লাগলো। সানায়া, আমার মনে হচ্ছে এসবের পেছনে ওই গৌতমই আছে। ও তোমার কী বা করতে পারবে? ওর তো এসভি গ্রুপসে কাজ করারও যোগ্যতা নেই। কিন্তু তার মনের ভিতরে কোথাও সন্দেহের একটা বীজ বপন হয়ে গিয়েছিল। এর পেছনে আসলে কি ভুল হচ্ছে সেটা আমাকে জানতেই হবে। সিদ্ধার্থকে শিক্ষা দিতে পেরে গৌতম ভিতরে ভেতরে খুব ভালো অনুভব করছিল। পরক্ষণেই সে সব কাগজপত্রে সই করে বাড়ির দিকে রওনা দিল। কিন্তু বাড়িতে পৌঁছতেই তার হাসিমুখ মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল। অবনী ঠাকুমা গায়ত্রী দেবী সোফায় বসেছিলেন। তার উঁচু নাক দেখেই বোঝা যাচ্ছিল অনিলের ছোট্ট বাড়িতে এসে তিনি মোটেও খুশি নন। আগারওয়াল ম্যানশন ছেড়ে অনিল বেরিয়ে আসার পর থেকে গায়ত্রী দেবী আর কখনো অনিলের বাড়িতে পা রাখেননি। আজ হঠাৎ তাকে সোফায় বসে থাকতে দেখে গৌতমের মনে একের পর এক প্রশ্ন ঘুরতে লাগল। পরক্ষণেই সে এগিয়ে দিয়ে গায়ত্রী দেবীর পায়ে হাত দিতে গেল। গৌতমকে দেখেই গায়ত্রী দেবী মুখ ফিরিয়ে নিলেন, কারণ গৌতমকে তিনি একদমই পছন্দ করতেন না। ঘরের মধ্যে এক অস্বস্তিকর নীরবতা নেমে এলো।
মাসা চা। গায়ত্রী দেবী হাতে না নিয়েই কাপটার গন্ধ শুকতে লাগলেন। চা এত পাতলা যে মনে হচ্ছে দুধের সব স্বর তুমি চেটে খেয়ে নিয়েছো। চা যত পাতলা হচ্ছে তুমি তত মোটা হচ্ছ। ডাস্টবিনে ফেলে দাও। গীতা যেমন গৌতমকে খোঁচা দেওয়ার কোনো সুযোগ ছাড়ে না, ঠিক তেমনি গায়ত্রী দেবীও গীতাকে অপমান করতে ছাড়েন না। তোমরা সবাই শোনো, আমি এখানে সানায়ার বিয়ের জন্য এসছি, কার্ড দিতে এসছি। আসলে আমি চাইনি তোমরা বিয়েতে এসো, কিন্তু পার্টিতে যারা আসবে তারা হয়তো ঝামেলা করতে পারে, কারণ সমাজে তোমরা আমাদের নামটা খুব ভালোভাবেই ছড়িয়ে দিয়েছো। এটা বলেই গায়ত্রী দেবী অবনী আর গৌতমের দিকে তাকালেন। তার চোখে রাগে আগুন জ্বলছিল। তাই বিয়েতে এসো, কিন্তু খালি হাতে এসো না, দামি উপহার আনবে। অনিলের ভাই সৌরভ সানায়ার বিয়েতে ৩৫ লাখ টাকার একটা গাড়ি দিচ্ছে। এত দামি গাড়ি তোমরা দিতে পারবে না, কিন্তু অন্তত ৫ লাখ টাকার একটা হার নিয়ে এসো। এটা শুনে অবনী হতবাক হয়ে গেল, কারণ সে পরিবারের সব সঞ্চয় গৌতমের বন্ধুকে দিয়ে দিয়েছিল। না দিদিমা, ৫ লাখ টাকা খুব বেশি, আমরা এত দামি উপহার আনতে পারবো না। হ্যাঁ মশাই, দেখুন পরিবারের কোনো সঞ্চয়ই নেই, আর এত দামি উপহার। কিডনি বিক্রি করো, না হয় বাড়ি বিক্রি করো, আমি কিছু জানি না, কিন্তু উপহারের দাম অন্তত ৫ লাখ হতেই হবে। গায়ত্রী দেবীর রাগী কণ্ঠ শুনে সবাই একে অপরের দিকে তাকাতে লাগলো। কথা শেষ করে গায়ত্রী দেবী রাগে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। ৫ লাখ বলছে যেন ৫ টাকার কথা। সানায়ার বিয়েতে এত আয়োজন, অবনীর বিয়ের সময় এদের কোথায় ছিল এসব? হ্যাঁ না অবনী, তোমার বিয়েতে যত খাম এসেছিল সব আমি খুলে দেখেছিলাম, কেউ ৫০০ টাকার বেশি দেয়নি, সবাই এসে খেয়েছে ফ্রি। আর এখন সানায়ার বিয়েতে ৫ লাখের উপহার, ৩৫ লাখের গাড়ি। ঈশ্বরই জানেন কি নাটক চলছে। হ্যাঁ, কিন্তু গীতা, মাসা যখন বলেছে তখন আমাকে দিতে হবে। কি দিতে হবে? তুমি কি ঠিক আছো, নাকি বুদ্ধিটা বালিশের নিচে রেখে এসেছো? তোমার জ্ঞাতার্থে বলছি, এখনো আমাদের ২৭ লাখ টাকার ঋণ রয়েছে, এত দামি উপহার কোথা থেকে আনবে? মাসা কতটা রেগে আছে দেখোনি? একটা কাজ করা যায়, আমরা এই বাড়িটা বন্ধক রাখি, ওই টাকার মধ্যেই হারটাও হয়ে যাবে, আর বাকি টাকা গৌতমের বন্ধুকে দিয়ে দেব। আপনি কি বলছেন? সানায়ার বিয়েতে দামি উপহার দেওয়ার জন্য আপনি বাড়ি বন্ধক রাখবেন? হ্যাঁ, ঠাকুমার মিথ্যে অহংকারের জন্য। আর আমরা থাকবো কোথায়? রাস্তায়। এটা বলেই গীতা রাগের চোখে অনিল আর গৌতমের দিকে তাকালেন। অবনী, আমার কাছে কিছু টাকা আছে, আমরা একটা সস্তা হার কিনব। ঠিক আছে মা, যাই হোক বাজারে কিছু সুন্দর আর সিম্পল ডিজাইন তো থাকবেই, আমি জানি। গৌতম, গাড়িটা বের করো, চলো। অল্প সময়ের মধ্যেই সবাই যোধপুরের ওল্ড মার্কেটের দিকে রওনা দিল। গৌতম গাড়ি থামালো পুরনো বাজারের এক বড় গয়নার দোকানের সামনে। এটি যোধপুরের একটি খুব নামকরা জুয়েলারি শপ ছিল। অবনী নিজের বাজেটের কথা মনে করল, যেটা প্রায় কিছুই নয় বললেই চলে। তবু কিছুক্ষণ ভেবে সবাই দোকানের ভিতরে ঢুকল। আরে ভাই, তাড়াতাড়ি করো, কাস্টমার আসার সময় হয়ে গেছে। দোকানে ঢুকতেই এক মোটা লোক তাদের দিকে তাকিয়ে হাসল। খাম্মাগনি, খাম্মাগনি, আসুন আসুন।
কি দেখাবো বলুন? হ্যাঁ, আমরা একটা হার আর কিছু কানের দুল দেখতে চাই। হ্যাঁ হ্যাঁ, দেখুন, এটা একটা চোকার ডিজাইন। পছন্দ হলো না? 1 মিনিট অপেক্ষা করুন। প্রতিটা হার দেখার আগেই অবনী তার দাম আন্দাজ করে নিচ্ছিল। সব হারই অবনীর বাজেটের বাইরে ছিল। গৌতমও সেটা বুঝতে পারছিল। এত কিছু দেখার পরেও অবনী এখনো কিছু পছন্দ করতে পারেনি। এটা দেখে দোকানদার পুরোপুরি সরে গেল, আর গৌতম আর অবনীকে ইশারায় কথা বলতে দেখে তার মনে হলো এরা হয়তো প্রতারক। সে সঙ্গে সঙ্গে বাইরে দাঁড়িয়ে থাকা গার্ডদের ইশারা করল, আর তারা তৎক্ষণাৎ ভেতরে ঢুকে পড়ল। অবনী গৌতম আর গীতার উপর নজর রাখতে শুরু করলো। এটা দেখে অবনী আর গীতা ভয় পেয়ে গেল। গল্পের বাকি অংশ জানতে দেখুন পরের এপিসোড, শুধু পকেট এফএম-এর ইউটিউব চ্যানেলে। আর রয়্যাল ওয়ারিসের সব এপিসোড শুনতে বর্ণনায় দেওয়া লিঙ্ক থেকে পকেট এফএম অ্যাপ ডাউনলোড করুন।